পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। পর্তুগিজরা যে ভারতবর্ষের নানা জায়গায় বেশ কিছুটা গুজরাট থেকে আরম্ভ করে গোয়া এবং মালাবারের বেশ কিছুটা পোর্শনে কোনো রাজ্যের সাথে কোনো পকেট ওয়াইজ যে ওরা সাম্রাজ্য তৈরি করলো, এবং ইস্টার্ন ইন্ডিয়াতেও কোথাও কোথাও ওরা ওদের শাসন করলো, সেই শাসন ব্যবস্থা সম্বন্ধে আমরা পড়ব। হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দ্য ভাইসরয় who served for 3 years with his secretary and in later years a council। অর্থাৎ পর্তুগিজ শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্তরে বা সবচেয়ে উপরে যিনি থাকতেন, ঠিক আছে, হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি হচ্ছে ভাইসরয়। তার 3 বছরের টার্ম থাকতো এবং প্রথম দিকে কী হতো, তার একটা সেক্রেটারি ছিল, কিন্তু পরবর্তীকালে তাকে সাহায্য করার জন্য একটা কাউন্সিল কাজ করতো, রাইট। নেক্সট ইন ইম্পর্টেন্স কেম ভেদর দ্য ফাজেন্দা, ঠিক কি না, রেসপন্সিবল ফর রেভিনিউ অ্যান্ড দ্য কার্গোজ অ্যান্ড ডিসপ্যাচ অফ ফ্লিটস। কিসের চার্জেও থাকতো ওই ফ্যাজেন্দা, ও কিসের চার্জে থাকতো, ও থাকতো 3টে কাজ থাকতো, দেখো। এক হচ্ছে রেভিনিউয়ের জন্য, সমস্ত জায়গার রেভিনিউ ওর আন্ডারে থাকতো, ওর কালেকশানে থাকতো, ওর হিসেব নিকেশ হতো ওর আন্ডারে। কার্গোজ, ঠিক আছে, সমস্ত যুদ্ধজাহাজ, কার্গোজ মানে মালবাহী জাহাজ, যুদ্ধজাহাজ না, মালবাহী জাহাজ বলে কার্গো, অ্যান্ড ডিসপ্যাচ অফ ফ্লিটস, এবং রণতরী রাখা, সেটার মেনটেনেন্স করা, সেটাই যুদ্ধে পাঠানো। সুতরাং রেভিনিউ ডিপার্টমেন্ট, কার্গো ডিপার্টমেন্ট অ্যান্ড ফ্লিটস, 3টে ডিপার্টমেন্ট সামলাতো কে, ফ্যাজেন্দা। ওকে, ভেদর দা ফ্যাজেন্দা, ওই জন্যে সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কে ছিল অ্যাডমিনিস্ট্রেশনে। দ্য ফোর্টেস ফ্রম আফ্রিকা টু চায়না ওয়ার আন্ডার captains assisted by factors whose power was increased by the difficulties of communication and was too often used for personal ends. Okay, so আফ্রিকা থেকে চায়না পুরো অঞ্চল জুড়ে পর্তুগিজদের যে দুর্গগুলো ছিল, সেই দুর্গগুলো মালিক কে ছিল বা কার আওতায় থাকতো, কার শাসনে থাকতো, ক্যাপ্টেনদের শাসনে থাকতো, ঠিক আছে। ওদের হেড ছিল ক্যাপ্টেন, এবং ক্যাপ্টেনদের সাহায্য করতো কে, ফ্যাক্টরস, ঠিক আছে, কিছু পোস্ট ছিল, কিছু লোক ছিল এদের ফ্যাক্টর, যারা মেন অ্যাডমিনিস্ট্রেশনটা দুর্গের করে, ঠিক আছে। এবং তারা খুব পাওয়ারফুল ছিল তার কারণ তখন যাতায়াত ব্যবস্থার তো আর অত সুবিধে ছিল না, সুতরাং যাতায়াত ব্যবস্থার অসুবিধের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ডিফিকাল্ট হতো। সুতরাং রসদ মানে সরবরাহ ব্যবস্থা ঠিকঠাক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, জ্বালানির ব্যবস্থা, এগুলো জোগাড় করা। যেমন ধরো যাক তুমি একটা পিকনিক করবে, তোমার বাড়ির কাছে পিকনিক করবে, সেই পিকনিকটা ধরো 2,000 টাকা হয়ে যাবে, কারণ এখানে জ্বালানি জিনিসপত্র জোগাড় করা, সবজি টবজি খুব সহজ। তুমি যদি সেটা গিয়ে একেবারে সিকিমের একটা প্রান্তে করো, হিমাচলের প্রান্তে করো, সেখানটা সব জিনিস তুলে ওপরে নিয়ে গিয়ে করতে হবে, ঠিক কিনা। তো সেখানে জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে দাম বেড়ে যায় জিনিসগুলোর। তো ঠিক সেরকম আগেকার দিনের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল, সেই জন্যে ওই দূরে বিভিন্ন প্রান্তে যে দুর্গগুলোর যে ছিল, হেড ছিল, সে হচ্ছে ক্যাপ্টেন, এবং তার সহযোগী ছিল ফ্যাক্টর। এরা খুব পাওয়ারফুল হতো ওই পুরো ব্যাপারটা ম্যানেজ করতো বলে। ওকে, চলো আমরা কী বলবো, রিলিজিয়াস পলিসি অফ পর্তুগিজদের রিলিজিয়াস পলিসি কেমন ছিল। দ্য মুরস ওয়ার দ্য বিটার এনিমিজ অফ দ্য পর্তুগিজ ইন নর্থ আফ্রিকা। উত্তর আফ্রিকাতে মুর নামক একটা সম্প্রদায় ছিল, একটা জনজাতি ছিল, তাদের মধ্যে বেশ কিছুটা মুসলমান ধর্মাবলম্বী থাকতেন, যারা পর্তুগিজদের ভয়ঙ্কর রকমের শত্রু, বা পর্তুগিজদেরকে ভীষণ রকমের শত্রু মনে করত। সো ওয়ার দ্য আরবস, এবং এইদিকে ওটা নর্থ আফ্রিকায়, আর এইদিকে আরবরা পর্তুগিজের শত্রু। Arriving in the east, the Portuguese brought with them the same zeal to promote Christianity and wished to persecute all Muslims. Intolerant toward the Muslims, the Portuguese were initially quite tolerant towards the Hindus. However, over time, after the introduction of the Inquisition in Goa, there was a change and Hindus were also persecuted. So, নর্থ আফ্রিকাতে মুরেদের প্রতি এবং এখানটায় আরবদের প্রতি পর্তুগিজরা ভীষণ রকমের বিদ্বেষী ছিল, এবং ভারতবর্ষে এসে তারা
একেবারে খ্রিস্টানদের লিডার এরকম নিজেদেরকে ভেবে মুসলমানদের ওপরে ভীষণ রকমের অত্যাচার করত এবং নরহত্যা করত। ঠিক আছে, এটা প্রথম দিকে মুসলমানদের জন্য ওরা করা শুরু করলেও পরবর্তীকালে যখন ভারতবর্ষে ইনকুইজিশন চালু হয়ে যায়, ইনকুইজিশন চালু হয়ে যাওয়া মানে ইনকুইজিশন হচ্ছে ধরো একটা ধর্মীয় আদেশনামা। ঠিক আছে, ধর্মীয় আদেশনামা এটা বলা হচ্ছে যে তুমি তোমার ধর্মকে রক্ষা করবে এবং তোমার ধর্ম যারা মানে না, বিধর্মী, তুমি তাদেরকে মেরে দেবে বা বিনাশ করবে। এটা একটা অদ্ভুত একটা ধর্মীয় গোঁড়ামির একটা নমুনা। ঠিক আছে, যে তুমি তোমার ধর্মে যারা বিশ্বাসী নয় তাদেরকে হত্যা করো। এই জিনিসটা ভারতবর্ষে চালু হয়ে যাওয়ার পর থেকে ওরা হিন্দুদেরকেও হত্যা করা শুরু করে দেয়। ঠিক আছে, বাট in spite of this intolerant behavior, the Jesuits made a good impression at the court of Akbar, mainly due to Mughal emperor's interest in questions of theology. এত সত্ত্বেও জেসুইট একটা বিশেষ ধরনের খ্রিস্টান ধর্মের একটা অবলম্বন বা ধারক। ঠিক আছে, মিশনারি ধর্মপ্রচারক, খ্রিস্ট ধর্ম প্রচারক। হ্যাঁ, তারা কিন্তু আকবরের কোর্টে খুব সুনাম করেছিল, কেননা আকবর সমস্ত ধর্মের যে অন্তর্নিহিত অর্থ কী সে বিষয়ে চর্চা করার জন্য ওদেরকে ডাকতেন, সেই জন্যে ওখানে জেসুইটদের খুব নাম হয়েছিল। ওকে, ইন সেপ্টেম্বর 1579 আকবর ফরওয়ার্ডেড এ লেটার টু দ্য অথরিটিজ অ্যাট গোয়া রিকোয়েস্টিং দেম টু সেন্ড টু লার্ন প্রিস্ট. The church authorities in Goa eagerly accepted the invitation, seeing in it a chance to convert the emperor to Christianity. With him, his court and people, Jesuit fathers Rodolfo Acquaviva and Antonio Montserrat were selected for the purpose. Okay, when they reached Fatehpur Sikri on February 28, আজকে বোধহয় February 28, 1580, দে ওয়ার রিসিভড উইথ অনার। অর্থাৎ আকবর তো সকলকে ডাকেন সমস্ত ধর্মের নির্যাস নিয়ে একসাথে সম্মিলিত ধর্ম ব্যবস্থা, যাতে শাসন ব্যবস্থা ভালো হয় সেটার চর্চা ওনার গ্রেটনেসের মধ্যেই পড়ে, সেই জন্যই আকবর দ্য গ্রেট। ওকে, তিনি 1579 সালে যখন গোয়াতে ও খ্রিস্টানদের মানে পর্তুগিজদের থেকে ওদের ধর্ম সম্বন্ধে বলবার জন্য ডাকলেন। পর্তুগিজদের থেকে দুজন ফাদার, ওকে, তাদের নাম কি, রোডলফো অ্যাকুইভিভা আর অ্যান্টোনিও মনসেরাট, এরা খুব উৎসাহের সঙ্গে পর্তুগিজ থেকে চলে গেলেন আকবরের সভায় এবং কি আশা নিয়ে গেলেন যে রাজাকে, রাজপরিবারকে এবং ওই অঞ্চলের পুরো সমস্ত লোকজনকেই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত ওনারা করবেন। ওকে, এবং ফতেপুর সিক্রিতে ওনারা যখন পৌঁছলেন খুব ভালো সম্ভাষণ পেলেন, ওদেরকে সাদরে অভিনন্দন জানানো হলো। অ্যাকুইভিভা অ্যান্ড মনসেরাট went back in 1583, belying the hopes the Portuguese entertained of Akbar's conversion to the Christian faith. এবং 1580 ওরা দুজনেই ফিরে এলো, আকবরকে ওরা খ্রিস্টান করতে পারেনি, মন ভেঙে গেছে ওদের। ওকে, দ্য সেকেন্ড মিশন কল্ড বাই আকবর ইন 1590। ঠিক আছে, এবং ওরা কবে ফিরে এলো দেখো, 28 ফেব্রুয়ারি 1580। না, ওরা কবে ফতেপুর সিক্রিতে গেছিলো 28 ফেব্রুয়ারি 1580। যদিও একটা কনটেক্সটের বাইরে হয়ে যাচ্ছে, এই ছোট্ট ইয়ার্কিটা আমি না মেরে পাচ্ছি না, সেটা হচ্ছে আজকের দিনে 1580 সালে ওরা ফতেপুর সিক্রিতে গেছিলো। আর তোমরা কী করছো, তোমরা ওইটা পড়ছো। বড় লোকেরা কাজ করে আর আমরা পড়ি, মাথা গুঁজে মরি, সেই জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষা হলে বলবার জন্য। এই ডেটটা ইম্পর্ট্যান্ট একেবারে না, পরীক্ষার জন্য কোনো মতেই এটাকে মনে রাখার দরকার নেই। ঠিক আছে, শুধু 28 ফেব্রুয়ারি ডেটটা ম্যাচ করে গেছে বলে আমার হাসি পেল। ওকে, 10 বছর পরে 1590 আকবর আবার ওদেরকে ডাকলেন এবং ওরা একই রকম আশা নিয়ে এলো, আর 2 বছর পরে আবার ব্যর্থ মনোরথে ফিরে গেল। The third mission, again invited by Akbar, arrived in 1595 at Lahore. লাহোরে তৃতীয়বারের জন্য আকবর ওদেরকে ডাকলেন। ওকে, and continued as a sort of permanent institution, thereby extending its influence on secular politics. Father Jerome Xavier and Emmanuel Pinheiro were the leaders of the mission, and their letters from the court become very widely known for the information they provided on the latter part of Akbar's reign.
যখন পরবর্তীকালের লাহোরে 1595 আকবর আবার জেসুইট খ্রিস্টানদেরকে ডাকলেন ধর্ম সম্বন্ধে আলোচনা করার জন্য ধর্মসভায়, তখন কারা দুজন গেলেন দেখো, একই ভিভা না, এবারে জেরোম জেভিয়ার আর ইমানুয়েল পিনহেরো, ঠিক আছে, ওরা দুজন গেলেন। ওখানে গিয়ে ওরা ওদের বক্তব্য যে চিঠিতে লিখেছিলেন, ঠিক আছে, সেই চিঠির মধ্যে দিয়ে আকবরের শেষ জীবনের যে শাসন ব্যবস্থার ঘটনাবলী এবং তথ্য, সেগুলোর খুব সুন্দর বর্ণনা রয়েছে। আমরা ওদের চিঠি থেকে এই জিনিসগুলো জানতে পারি। প্রিন্স সালিম on the ascending the throne as Jahangir assuaged the Muslims by neglecting the Jesuit fathers. ওকে, জাহাঙ্গীর শাসনে আসার পরে মুসলিমদেরকে একটু সন্তুষ্ট করলো বা তোষণ করলো। অ্যাসুয়েজ মানে তোষণ করা, সন্তুষ্ট করা, ঠিক আছে, কিভাবে? আর জেসুইটদেরকে জাহাঙ্গীর ডাকলেন না, ঠিক আছে। চলো তোমরা এবার ফটো। Gradually, however, his temporary estrangement from the Jesuits ended, and 1606 he renewed his favors to them. কিন্তু শুরুতে শাসন ব্যবস্থা শুরুতে যে মনে মনে রাগ বা বিদ্বেষ জাহাঙ্গীরের ছিল ওদের প্রতি, সেটা ধীরে ধীরে কমে গেল এবং 1606 জাহাঙ্গীর আবার ওদেরকে ডাকলো, এবং সম্পর্কটা ভালো হয়ে গেল। The elegant and spacious church at Lahore was allowed to be retained by them along with the collegium or the priest residence. In 1608, 20 baptisms were carried out in Agra and the priest publicly acting with as much as liberty in Portugal. 1608 লাহোরে বিশাল জায়গা নিয়ে একটা জেসুইট চার্চ তৈরি করা হলো এবং সেখানটায় পুরোহিতরা বাস করতে পারবে এরকম ব্যবস্থা, রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা হলো, ঠিক কি না? এবং আগ্রাতে 20 জনকে ব্যাপটিজম করা হলো, অর্থাৎ ধর্মান্তরিত করা হলো, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হলো, ঠিক আছে, জাহাঙ্গীরের রাজত্বে। এবং ওখানটায় খ্রিস্টানরা বা তাদের ধর্মগুরুরা, ফাদাররা এতটাই ফ্রিলি ঘুরে বেড়াতো যেন কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যেরকম লিবার্টি নিয়ে ঘুরতো তেমনিই ঘোরা শুরু করলো। সুতরাং কত বেশি ধর্ম সম্বন্ধে সহিষ্ণুতা সেই সময় আকবর বা জাহাঙ্গীর দেখিয়েছিলেন, ঠিক আছে। সো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এটা, যে কোনো জায়গাতে কিন্তু তোমরা এগুলো লিখতে পারো, যে কোনো মেন্স পরীক্ষার এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। চলো, Jahangir's conduct was such that Jesuit priests became hopeful of bringing him with the Christian fold. However, those hopes were belied. Moreover, arrogant actions on the part of Portuguese viceroys crafted a rift with Mughal Empire. এবং জাহাঙ্গীর এতটাই ওদের প্রতি সহনশীল ছিলেন যে ওরা আবার জাহাঙ্গীরের জন্য সেই একই রকম ভেবেছেন যে একেও আমরা খ্রিস্টান করে ফেলবো, যদিও সেটা সম্ভব হয়নি। এবং ওরা এত বাড়াবাড়ি শুরু করে দিল যে পরবর্তীকালে মুঘল যে শাসকদের সাথে ওদের সম্পর্কটা ভেঙে যাওয়া শুরু করলো। পর্তুগিজ লুজ ফেভার উইথ দ্য মুঘলস। পর্তুগিজ মুঘলদের থেকে কিভাবে সরে আসবে, মুঘলদের আর সেই সাহায্য ফেভার পাবে না। In 1608, Captain William Hawkins with his ship Hectors reached Surat. He brought with him a letter from James I, King of England, to the Mughal court of Jahangir requesting permission to do business in India. 1608 ক্যাপ্টেন হকিংস তার জাহাজ হেক্টরের নিয়ে সুরাটে এলেন এবং তিনি ইংল্যান্ডের রাজা জেমস ওয়ানের কাছ থেকে একটা চিঠি আনলেন জাহাঙ্গীরের জন্যে, যে আমাদেরকে অর্থাৎ ইংরেজদেরকে ভারতবর্ষে ব্যবসা করতে দেয়া হোক, একটা অনুমতি পত্র। ওকে, ফাদার Pinheiro and the Portuguese authorities did their best to prevent Hawkins from reaching the Mughal court but did not succeed. Jahangir accepted his gifts, the gifts of Hawkins brought for him, and gave Hawkins a very favorable reception in 1609. As Hawkins knew the Turki language well, he conversed with the emperor in the language without the aid of an interpreter. Pinheiro আর পর্তুগিজদের অন্যান্য সেই সময়কার যে ধর্মগুরুরা এবং শাসকরা ছিল, তারা হকিংসকে রোকবার জন্যে আপ্রাণ চেষ্টা করলো যাতে হকিংসকে কোনো মতে জাহাঙ্গীরের কাছে পৌঁছতে না দেয়া যায়। কেন? আরে হকিংস তো ইংরেজদের থেকে আসছে, ইংরেজদের রাজার কাছ থেকে চিঠি নিয়ে আসছে যে ইংরেজরা এখানে ব্যবসা করবে। খুব স্বাভাবিক, ইউরোপিয়ান কোনো কান্ট্রি চাইবে না যে অন্য একটা কান্ট্রি এসে এখানে ব্যবসা করুক, তার কারণ এরা তো এখানে
একচ্ছত্র ব্যবসা করছে, মনোপলি করে ফেলেছে সব বিষয়টায়, ঠিক কিনা? অনেক চেষ্টা করলো কিন্তু আটকাতে পারলো না। অ্যান্ড সেকেন্ড থিং, ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে হকিংস ভীষণ সুন্দর তুর্কি জানতো, ঠিক কিনা? হকিংসের মানে বলার বাচনভঙ্গি তুর্কিতে ফ্লুয়েন্ট ছিল, যে জাহাঙ্গীর ইমপ্রেসড হয়ে গেল। এবং জাহাঙ্গীর হকিংসের কাছ থেকে, হকিংস রাজার সাথে দেখা করতে গেছে, খালি হাতে দেখা করতে যাওয়া যায় না। এই যেমন তোমরা যখন আমার সাথে দেখা করতে আসবে তখন কীভাবে আসবে? যখন সিভিল সার্ভেন্ট হবে, চাকরি পাবে, ইন্টারভিউয়ের রেজাল্ট দেবে, ফার্স্ট মাসের মাইনে পাবে, তখন কি আমার সাথে খালি হাত নিশ্চয়ই দেখা করতে আসবে না? বড় মিষ্টির হাঁড়িতে অনেক বেশি রসগোল্লার রস নিয়ে আমার কাছে আসবে, তাই না? ঠিক তেমনি তুমি আমার কাছে রসগোল্লার রস নিয়ে যদি আসো, তো হকিংস জাহাঙ্গীরের কাছে কেমনভাবে যাবে বুঝতেই পারছো। জাহাঙ্গীর পুরো উপহারটাই খুব সাদরে গ্রহণ করলো, অর্থাৎ রাজা তাকে অ্যাকসেপ্ট করলো, এবং খুব ইমপ্রেসড হয়ে গেল তুর্কি ভাষাতে। Pleased with Hawkins, Jahangir appointed him as a Mansabdar of 400 at a salary of 30,000 approximately. Apparently, he never received it. Hawkins was also married to the daughter of an Armenian Christian named Mubarak Shah. এবং এত খুশি হলো জাহাঙ্গীর যে হকিংসকে একটা মনসবদার বানিয়ে দিল, যদিও হকিংস এই মনসবদারি কখনো নেয়নি, এবং একজন আর্মেনিয়ান খ্রিস্টিয়ান যে ওখানকার দিল্লির ছিল তার সাথে বিয়ে দিয়ে দিল। সুতরাং অন্য ভাষা শেখা, অন্য দেশের, অন্য রাজ্যের ভাষা শেখা এবং শিখে সেখানকার লোককে ইমপ্রেস করে দেওয়া, তার ভাষায় কথা বলে যে কত অ্যাডিশনাল উপকারিতা আছে, আমি আশা করি তোমরা বড় হয়ে গেছো, আমি গভীরে বলার দরকার নেই, বুঝতে পেরেছো হকিংসের উদাহরণ থেকে। হকিংস যে কাজটা করতে এসেছিল, যে ভারতে ব্যবসা করবি ইংরেজের রাজার একটা চিঠি নিয়ে, সেটা তো হলোই। ইন অ্যাডিশন টু দিস হকিংস কি পেলো সেটা খুব পরিষ্কার। কিসের মাধ্যমে? শুধু ভালো তুর্কি জানতো আর সেই ভাষায় রাজার সাথে কথা বলেছে। বাকিটা বুদ্ধিমান ছেলেরা বুঝে যাবে। The grant of trading facilities to the English offended the Portuguese. However, after negotiations, a truce was established between the Portuguese and the Mughal emperor. The Portuguese stopped the English ships from entering the port of Surat. ইংরেজদের আশায় পর্তুগিজরা ক্ষুণ্ণ হলো, এবং এই ব্যাপারটা নিয়ে তার সাথে তো আগে থেকে সেটিং হয়ে আছে জাহাঙ্গীরের, ব্যাপারটা নিয়ে সে খুব রোষ প্রকাশ করলো, এবং এই রোষের ফলে জাহাঙ্গীরের সাথে বা মুঘলদের সাথে সে একটা চুক্তিতে এলো, ঠিক আছে, যে আপাতত তুমি কোনো ইংরেজদেরকে এন্ট্রি দেবে না ভারতবর্ষে। কেমন? পর্তুগিজরা এই খেলাটা খেললো। দেখো, এ baffled Hawkins left the Mughal court in 1611, unable to counter the Portuguese intrigue or check the vacillating Mughal politics. Okay? হকিংস, ব্যাফেল্ড হকিংস মানে হতবাক, হতভম্ব, বুঝতেই পারলো না কি কেসটা হলো। না ও পর্তুগিজদের যে ষড়যন্ত্র, সেটাকে ইন্ট্রিগ মানে ষড়যন্ত্র, সেটাকে ধরতে পারলো বা কাউন্টার করতে পারলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না। এই যে ভ্যাসিলেটিং কিং, ঠিক আছে, রাজা বুঝতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না, ঠিক আছে, একবার এখানে একবার ওখানে, এই দোদুল্যমান অবস্থায় রয়েছে, এটাকে বলে ভ্যাসিলেটিং। ভ্যাসিলেট হচ্ছে ভার্ব, ওকে। ভ্যাসিলেটিং রাজা কি সিদ্ধান্ত নিল, কীভাবে সিদ্ধান্ত নিল, হকিং কিচ্ছু বুঝতে পারলো না, হকিং ফিরে গেল। সেই জন্যই হকিং রাগের চোটে প্রেসার কুকার বানিয়েছিল, তাই না? আমাদের বাড়িতে হকিংসের প্রেসার কুকার আছে, তোমাদেরও নিশ্চয়ই আছে, ঠিক কি না? চলো, খুব রাগ হলো হকিংসের। However, in November 1612, the English ship Dragon under Captain Best, along with a little ship, the Oceander, successfully fought a Portuguese fleet. Jahangir, who had no navy worth its name, learnt of English success and was greatly impressed. চলে গেল হকিংস, জাহাঙ্গীরের মনটাও একটু খারাপ হয়েছিল, ওকে। কিন্তু যখন 1612-তে ইংরেজদের যুদ্ধ তৈরি ড্রাগন, হ্যাঁ, ক্যাপ্টেন বেস্টের আন্ডারে, এবং একটা ছোট শিপ ওশিয়ান্ডার, দুজন মিলে পর্তুগিজদের রণতরীকে হারিয়ে দিল, সেই খবরটা পেয়ে জাহাঙ্গীর কিন্তু মনে মনে একটু খুশি আর সন্তুষ্ট হলো। দ্য পর্তুগিজ অ্যাক্টস অফ পাইরেসি অলসো রেজাল্টেড ইন কনফ্লিক্ট উইথ দ্য ইম্পেরিয়াল মুঘল গভর্নমেন্ট। In 1630, the Portuguese offended Jahangir by capturing Mughal ships, imprisoning many Muslims and plundering the cargoes. Okay? সো পর্তুগিজরা শুধু যে ওরকম করেই ব্যবসা বা কাজকর্ম করছিল তা না,
পর্তুগিজদের সাথে মুঘলদের গণ্ডগোল হয়ে গেল কিসের জন্যে? তার কারণ পর্তুগিজরা পাইরেসি করতো, ঠিক কি না? পাইরেটস অফ ক্যারিবিয়ান, দেখেছো, দস্যুবৃত্তি করতো সমুদ্রে, এবং তারা একটা মুঘল জাহাজ দখল করলো, মুঘল জাহাজ অধিকার করলো এবং সেটাকে লুট করলো এবং কয়েকজন মুসলমানকে তারা বন্দি করলো। খারাপ করলো, রাজার বিষয় সেটা, হ্যাঁ, মুঘলরা কিন্তু রাজার যুদ্ধ, সেটা মুঘল রাজাদের ব্যাপার, মুঘল শাসকদের, সেইটাকে ওরা দখল করা, বন্দি করা ঠিক কাজ করলো না, এবং যার ফলে অ্যান এনরেজড জাহাঙ্গীর অর্ডার্ড মোকারব খান, who was then in charge of Surat, to obtain compensation. However, it was during the reign of Shah Jahan that the advantages which the Portuguese enjoyed in the Mughal court were lost forever. এবং জাহাঙ্গীর, রাগান্বিত ক্রোধান্বিত জাহাঙ্গীর মুকারব খানকে বলল যে সুরাতের দায়িত্ব ছিল যে তুমি ওদের থেকে ক্ষতিপূরণ নাও, এবং জাহাঙ্গীরের পরে যখন শাহজাহান এলো তখন পর্তুগিজদের যতটুকু সম্মান এবং যতটুকু পৃষ্ঠপোষকতা মুঘল কোর্টের রাজাদের ছিল সেটাকে পুরোপুরি শেষ করে দিল। কে শেষ করলো? শাহজাহান শেষ করলো। কে শেষ করলো? শাহজাহান শেষ করলো। কারা ধরে রেখেছিল? আকবর এবং জাহাঙ্গীর, মনে থাকবে। চলো। Also lost were the hopes of converting the royal family and Mughal India of Christianity, a hope that Portuguese held because the welcome accorded to them and their religion by Akbar and Jahangir. এবং পর্তুগিজদের এই যে মুঘল কোর্ট থেকে প্রভাব বা সম্পর্কটা সমস্ত শেষ হয়ে গেল শাহজাহানের সময়, তার সাথে সাথে কি শেষ হয়ে গেল? শেষ হয়ে গেল যে মুঘল রাজাদের যে ফ্যামিলি, সেটাকে যে খ্রিস্টানিটিতে কনভার্ট করার, খ্রিস্টান ধর্মে ওদেরকে ধর্মান্তরিত করার যে আশা, সেটাও শেষ হয়ে গেল। সেটা শুরু হয়েছিল কেন? আকবর বেশি তোল্লাই দিয়েছিল ওদেরকে, বেশি পাত্তা দিয়েছিল ওদেরকে, ঠিক আছে।